এখন আমাদের পোস্টার দিয়ে চিনাইতে হয় লোকজনকে, এই লোকটা সেই লোক করছেন। আমিও খুব বিব্রত ছিলাম আজকে সারাদিন, কিছু একটা হলো কিনা ক্যান্টনমেন্টে। অনেক সিনিয়র অফিসার আমাকে রিং দিলেন, আমি চেক ব্যাক করলাম, আসলে কিছুই ঘটেনি, কিছুই হয় নাই। সৎ এবং সুঠম দেহের লোকদেরকে বেছে নেয়। আপনি যদি পয়সা ছাড়া কোনো পুলিশ সদস্য নেন, প্রতিটা থানায়, ঢাকা শহরে এত ঝামেলা হচ্ছে, প্রতিটা থানায় 100 জন করে পুলিশ নেন ওই এলাকার। দেখেন আপা, ওনার দেশে সেদিন রাত্রে ভয়ঙ্কর একটা রাত কেটেছে সবার জন্যই। ক্যান্টনমেন্টে নাকি অনেক কিছু ঘটে গিয়েছে। তো ক্যান্টনমেন্টে কি আসলেও কিছু ঘটেছিল? সার্জিসকে কি বা হাসনাতকে, এদেরকে কি ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনী গ্রেফতার করেছিল, না ডক্টর ইউনূসের সাথে বা আসিফ নজরুলের সাথে সেনা প্রধানের কোনো সমস্যা হয়েছিল? মূলত কি হয়েছিল ক্যান্টনমেন্টে? ক্যান্টনমেন্টের আলোচনা কেন সামনে আসলো? এ বিষয় নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন এবং সত্য তথ্য দিয়েছেন সাবেক কর্নেল হাসিনুর রহমান। আমরা তার সম্পূর্ণ আলোচনা শুনবো। আলোচনা আসলে বুঝতে পারবো যে আসলেও আমাদের ক্যান্টনমেন্ট এবং সেনাপ্রধানকে নিয়েও কতটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিজে থাকবে ওখানে জনগণের সাথে, তার জন্য পোস্টার লাগবে না আপা, সে নিজেই পোস্টার। এখন আমাদের পোস্টার দিয়ে চিনাইতে হয় লোকজনকে, এই লোকটা সেই লোক করছেন। আমিও খুব বিব্রত ছিলাম আজকে সারাদিন, কিছু একটা হলো কিনা ক্যান্টনমেন্টে। অনেক সিনিয়র অফিসার আমাকে রিং দিলেন, আমি চেক ব্যাক করলাম, আসলে কিছুই ঘটেনি, কিছুই হয় নাই। আমাদের সেনাপ্রধান, গোয়েন্দা কর্মকর্তা সবাই আজকে দুপুরবেলা নামাজ পড়েন একসাথে, কোনো রকম সারা শব্দ নাই, কিন্তু ক্যান্টনমেন্ট নিয়ে আতঙ্ক। তারপরে আপনি বললেন সেনাবাহিনী নিয়ে, এখন এইটাও বাজারজাত করতেছে আমি মনে করি আওয়ামী লীগ। যদি সেনা হস্তক্ষেপ হয়, তাহলে ওরকম একটা নির্বাচন হবে, যেটা 111-এর সময় হয়েছে। আমি আপনাকে বলতে পারি সবাইকে, সেনাবাহিনী সে অবস্থায় নাই। আর ওই উচ্চ বলে সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান অমনটা না যে ক্ষমতা নিবেন। উনি বুঝতে জানেন জনগণের সাথেই আছেন, এমন জনগণের সাথেই আছেন, এমন কোনো উচ্চবিলাসী কোনো সেনা অফিসারের মধ্যে নাই। মানে এত রক্তের উপর দিয়ে আমরা একটা এমন একটা জায়গায় আমরা আসছি, মানে ভারতকে সরাইতে পারছি, হাসিনাকে না, ভারতকে আমরা হটাতে পারছি। এই জায়গায় কোনো কলঙ্ক আসুক আমরা চাই না, একটু দেরি হোক, বাট কলঙ্ক মুক্ত থাকতে চাই। হাসিনার নাম অথবা আওয়ামী লীগের নাম আমরা নিতে চাই না। আমার ভাই আছেন, বড় ভাই আছেন, নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু এই সংস্কার কিছু না করলেই নয়। যেটা করছে ওরা 111-এর সময় নির্বাচন করে, সব সংসদ সদস্য আওয়ামী লীগের ছিল। পরিকল্পিত মঈন আহমেদ আমার দেশটাকে ডুবাইছে। তা আমরা চাই না, আমাদের সেনাবাহিনীও চায় না এমনটা হোক। জনগণ যাকে ভোট তাকে দিবে, বাট কিছু জিনিস সংস্কার করা দরকার আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আসলে দেখেন, আজকে গত পরশুদিন দেখলাম যে আমাদের এখানে মোল্লা, আওয়ামী লীগের মোল্লা, প্রায় 100 একর জমি সে দখল করছে ঢাকার মধ্যে। 100 একর। আমরা কি আমরা চাই না? আমাদের সবার লজ্জাবোধ হওয়া উচিত। আর এখন সত্যিকার অর্থে গত 3টা নির্বাচনেতে কেউ অনেক, আমারই 3 মেয়ে কেউ ভোট দেয়নি, এবার কি 3 মেয়ে ভোট দিবে? তারা বেশ সচেতন, কাকে ভোট দিবে। সুতরাং মানে সবাই, ভোট আদৌ আমার 3 সেরকম হবে কিনা ভোট দিবে, আতঙ্ক আছে আমাদের। একটা ভোট কেন্দ্র দেখতে পারি না, যার পর দেখবো যে আমার ভোট আরেকজন দিয়ে গেছে, এগুলি তো লাগবে আপা, এইগুলি কাজ করতে হবে। এখন এটা আপনার কি আমি মনে হয় আসলে আর্মি কি ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত? এত খোলামেলা করে কেন বললেন নাহিদ ইসলাম? না, আমি পরিষ্কার করবো না। ওই আতঙ্ক, এই আতঙ্ক ছড়াচ্ছে ভারত, এই আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ আমাদের মধ্যে ঐক্য ভাঙার জন্য। একটা ভালো সুন্দর একটা পরিবেশে আছি আমরা এই বর্তমান ঐক্যে, এখানে সব জনগণ আমরা এক আছি। এই ঐক্য থেকে হয়তো বিএনপিটা অস্থির, জামাত একটু অস্থির, আসিফ নজরুল বা আমাদের উপদেষ্টা একটু অস্থির। আমরা ঐক্যের মধ্যে আছি, ঐক্যের মধ্যেই থাকবো। ঐক্য ভাঙতে যাচ্ছে ভারত, আমরা ইনশাল্লাহ এক থাকবো। আর বাংলাদেশের জনগণ, আমি মনে করি সংস্কারের কথা রবি ভাই বলবেন, যে আমরা আসলে তৃণমূলের কথা আমরা এখানে বলতে পারি না। সকল সংসদ সদস্য ঢাকায় বসবাস করে, সেই সুন্দরবনের সেই এলাকার জেলেরা বা আমাদের কৃষক যারা আমাদের প্রাণ, আমার জন্য চাল বানায় মানে ধান উৎপাদন করেন কষ্ট করে, তাদের কথা কে বলবে? তারপরে জেলের কথা কে বলবে? গবাদি পশু, এই আমাদের ফলমূল যারা চাষ করে, এদের কথা বলার কেউ নাই। ওই শ্রেণীর লোক কেন প্রতিনিধি থাকবে না? দুটা কথা কেন বলবে না? হুম
এগুলি দরকার আছে। আপনি সংস্কার বলতে আমি অনেক কিছু মনে করি, এগুলি করা উচিত। প্রতিটা জাতিসত্তার লোক থাকতে হবে, ওর কথাটা বলবে সে যে আমার এই সমস্যা ভাই শুনেন। আসলে তো শোনার কেউ নাই। আপনি 10 নম্বর সিগন্যাল যদি দেশে হয়, কোন সংসদ সদস্য এই এলাকায় যায়? সব ঢাকা শহরে বসে থাকে। কিন্তু সংসদে থাকা যাওয়ার কথা তার এলাকায়, তার এলাকার কথা শুনতে হয়। সে নিজে থাকবে ওখানে জনগণের সাথে, তার জন্য পোস্টার লাগবে না আপা, সে নিজেই পোস্টার। এখন আমাদের পোস্টার দিয়ে চিনাইতে হয় লোকজনকে, এই লোকটা সেই লোক, ভোট চাচ্ছে, জি, তাকে জনগণ ধারণ করবে। এই চেতনা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনি কি মনে হয় শুনতে পাচ্ছেন না নাকি? ইসমাইল সম্রাটের এখান থেকে একটা আওয়াজ আসছে। হাসিনুর ভাই, আপনি কি শেষ করেছেন? হাসিনুর ভাই কি শেষ করেছেন? না, আমি তো শেষ করতে আজকাল সাউন্ড হচ্ছিল আপা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু আমরা অফ করে রেখেছি ইসমাইল সম্রাট আপনার মাইক্রোফোনটা। জি, বলেন। হাসিনুর ভাই, আপনি আমাদের শেষ করুন। আতঙ্ক হওয়ার কিচ্ছু নাই। সেনাবাহিনী আমার সাথে আছে, জনগণের সাথে আছে, দেশ আমরা ঐক্য আছি। কারো প্রতি কারো মানে অনাস্থা বা আস্থা হারানোর কোনো দরকার নাই। নির্বাচন হবে, আমরা স্বাধীন মতো ভোট দিব। যতটুকু সংস্কার, গ্রহণযোগ্য সংস্কার রাজনীতিবিদদের নিয়েই আমরা করব। ইনশাল্লাহ আমরা বিজয় হব, ভারতকে হারাবো। অনেক ধন্যবাদ। শেষ। আপনার 1 মিনিট, এমনও সময় আসবে পলাশ ভাই, ভারত বলবে, মানে পশ্চিম বাংলা বলবে, ত্রিপুরা বলবে আমাদেরকে সাথে নেন, আমরা পারতেছি। এবং বাংলাদেশে আসবে। এই যে কথাটা, তথ্যটা তুমি ভুল তথ্যটা এখানে উপস্থাপন করলা, তোমার কি তখন লজ্জা হবে না? এরকম বিচার করে বহিষ্কার করবেন, তা না হলে এদের শরম হবে না? এরাই গুজব দিয়ে দেশটাকে, রাষ্ট্রকে ও অস্থিতিশীল করতে চায়। তখন দুঃখিত মন নিয়ে আপনার আমি এসেছি। অনাদরে, অবহেলায়, নিজের মাতৃর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, পরিবারের সংস্পর্শ থেকে অনেক দূরে থেকে নিদারুণ দুঃখ এবং বেদনা নিয়ে এদেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাতুর রহমান কোকো সাহেব সুদূর পরবাসে নিজ ভূমির বহু দূরে আত্মত্যাগ করতে হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে যে কথাটা আপনি উত্থাপন করেছেন, পলাশ ভাইয়ের কথা ধরেই আমি যদি আসি, দেখেন আমাদের দেশে এই চর্চাটা অনেকদিন ধরে হয়ে আসছে। নট অনলি আমরা না, বিশ্বব্যাপী এটা হয়। দেখেন আমরা যখন নাকি, আপনারা যখন অত্যন্ত সাহসিকতা নিয়ে হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই টেলিভিশনগুলি পরিচালনা করতেন, তখনও কিন্তু এই জিনিসটা ছিল। কাউকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই। তখন আমরা এই শোতে আসলে দেখতাম বিভিন্ন লোক আসতেন, সেই কিছুক্ষণের মধ্যেই বাইডেন শেখ হাসিনার স্যাংশন দিয়ে দিতেছে, বাংলাদেশের স্যাংশন দিয়ে দিতেছে। সেগুলি যেরকম গুজব ছিল, আর যারা বলতো তারাও পরীক্ষিত লোক। এখনো তারা টিভি টক শোতে আসে, আমি দেখি, মুচকি মুচকি হাসি। আবার মাগুর মাছ খ্যাত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল পরপর 5 মিনিটের মধ্যে 3টা পোস্ট দিয়ে সারা জাতিকে এটা উজ্জীবিত করে দিয়েছে। এখানে প্রশ্নটা হলো, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু একটা প্রবাদ আছে যে হুজুগে বাঙালি। হুজুগ মানিটা কি? হুজুগ মানিটা হলো গুজব। হুজুগ মানিটা হলো গুজব। এইটাকে কিন্তু না বুঝেও বাঙালি কিন্তু দৌড় দিত। যখন সে বুঝতে পারতো যে না, আসলে তো এটা ঠিক না, তখন আবার সত্যের পথে ফিরে আসতো। এই গুজবেরও একটা বিশ্বাসযোগ্যতা ছিল। হাসিনা এবং তার দলের এই সমস্ত নেতা কর্মীরা গুজবের বিশ্বাসযোগ্যতাটাও নষ্ট করে দিচ্ছে, গুজবের বিশ্বাসযোগ্যতাটা নষ্ট করে দিচ্ছে। রাজনীতি তো শেষ করছেই, গুজবরাও শেষ করছে,
ওই লন্ডনে বসে ওই ডিশ ওয়াশম্যান, আপনার আমি বলছিলাম না এক টক শোতে, ওই সালাউদ্দিন নামে এক পোলা, এ কি এক নেতা, এই রাস্তায় এসে পড়েন, উনি এই তো আজকে হয়েছে ঘোষণা ও করলেন যে হয়েছে। ডক্টর হ্যাঁ ইউনূস পদত্যাগ করেছেন। হ্যাঁ উনি হ্যাঁ, আরো আগে ঘোষণা করে দিয়েছেন। যেদিন ডক্টর ইউনূস সাহেব সুইজারল্যান্ড যাচ্ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায়, ওদিন আমি একটা কলকাতা টিভিতে টক শোতে ছিলাম, ওরা প্রতিবাদই করেছে এটা যে ইউনূস পালিয়ে যাচ্ছে। ওদের মূল টপিকসটাই ছিল টিভির ইউনূস পালিয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে একটা গান শুনেছিলাম, ওদের দেশেরই শিল্পী, খুব বিখ্যাত শিল্পী ভুবন হাজারিকা, উনি বলছিল মানুষ মানুষের জন্য, যে মানুষ পশু হয়ে যায়, যদি তুমি বন্ধু দেখো তাহলে তোমার কি লজ্জা হবে না? তা আমি উপস্থাপককে বলছিলাম অনির্বাণকে, এই অনির্বাণ, যখন ইউনূস ঢাকা এয়ারপোর্টে আইসা ল্যান্ড করবে বিমান এবং বাংলাদেশে আসবে, এই যে কথাটা তথ্যটা তুমি ভুল তথ্যটা এখানে উপস্থাপন করলা, তোমার কি তখন লজ্জা হবে না? এদের লজ্জা শরম কিছু নেই। দেখেন আপনার আশ্চর্যের বিষয়, আমরা তো আন্তর্জাতিক লেভেলে কথা বলি না, অনেক সময় একটা হালকা ভাবে দেখি। ভারতের যদি বাংলাদেশকে নিয়ে স্বার্থ না থাকবে, যদি তাদের ইন্টারেস্ট না থাকবে, তারা গেছে হলো আমেরিকার রাষ্ট্রপতির ওত অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে, সেখানে গেছে মেহমান হিসেবে দাওয়াত দিছে, সে তার দেশের বিষয়ে যদি কথা থাকে বলবে বা সে সম্বন্ধে জানাবে। দেখেন দুর্ভাগ্যের বিষয়, এস জয়শঙ্কর নির্লজ্জের মতো মার্ক রুবিকে বাংলাদেশ সম্বন্ধে বলছে। তারই দেশের সাংবাদিকরা যখন হোয়াইট হাউসে ওভালে যখন জিজ্ঞাসা করছে তাকে, তখন সে বলছে যে হ্যাঁ আমি বাংলাদেশ সম্বন্ধে আমার প্রতিপক্ষ কথা বলছি। আপনি একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলার কে? এই রাইট আপনাকে কে দিয়েছে? সেই কথাগুলো যদি আমরা বলি, দেখবেন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটা আমার দলের নেতা তারেক রহমান সাহেব সবসময় বলছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে খুব কৌশলে। সেই ষড়যন্ত্র হাত থেকে রক্ষা করতে হলে উনি ওনার বক্তব্যের শেষে বলছে ঐক্য ঐক্য ঐক্য, 3বার বলছে যে ঐক্য ছাড়া আমরা এই বিষয় থেকে পরিত্রাণ পাবো না। আপা একটা গল্প শুনেন, গল্প হলো ওই শিয়াল আর ওই গাধা দুপুরের খাবার খায়া ওই জঙ্গলের মধ্যে বসে বসে গল্প করতেছে। তখন গাধা বলতেছে শিয়ালেরে যে ভাই ঘাস কিরকম? তো সচরাচর শিয়াল বলছে যে ঘাস তো সবুজ, না গাছ হলো সাদা। এটা নিয়ে দুজনে অত্যন্ত তর্ক বিতর্ক, শেষ লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হইলো যে বনের রাজা সিংহের কাছে যাব, ওনার কাছে আমরা বিচার দিব, উনি যেটা সিদ্ধান্ত দেয় সেটা তুমি মেনে নিবা। বলে যে ঠিক আছে। তো সিংহের কাছে যায় যখন বিচার দিল, তো সিংহ শুনলো, শোনা টোনার পরে 1 মাসের জন্য শিয়াল রে জঙ্গল থেকে বহিষ্কার করলো, বিচারে রায় দিল। আর শিয়াল সিংহরে প্রশ্ন করতেছে, মহারাজ আচ্ছা আপনি কোন ঘাস কিরকম? কয় আমিও বলছি ঘাস সবুজ। কথা আমি তো সবুজই বলছি, তো আমাকে 1 মাস কেন জঙ্গল থেকে বহিষ্কার করলে? আরে বেটা তোর তো আমি ঘাস সবুজ না এর জন্য বিচার করি নাই, তুই যে গাদার সাথে এই যে আলাপ আলোচনা করলি, তর্ক বিতর্ক করলি, তুই হলে শিয়াল পণ্ডিত, তুই গাদার লগে বৈশা ঘাস লইয়া তর্ক বিতর্ক করছিস, এটাই একটা মুখ্যতার পরিচয় দিছস, সেই জন্য তোরে আমি 1 মাসের জন্য রাজ্য থেকে বহিষ্কার করলাম। আমাদের এমন কিছু লোকজন আছে, এই যে গুজব নিয়ে যে কথাটা প্রশ্নটা আজকে আসছে, এদের মতো লোকদেরকে আপনারাও এরকম বিচার করে বহিষ্কার করবেন, তা না হলে এদের শরম হবে না। এরাই গুজব দিয়ে দেশটাকে রাষ্ট্রকে ও অস্থিতিশীল করতে চায়। আজকে প্রশ্নটা আমার, শাইনুর ভাই এখানে আছেন, শেষ করবো আমি এই কথাটাই দিয়েই শেষ করব। আমাদের সংবিধানে একটা কথা আছে, সংবিধানের বাইরেও এটা সচরাচর কথা, এটা জনগণই রাষ্ট্রের মালিক, সকল ক্ষমতার উৎস।
এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? সংস্কার করে, কাগজে লেখা, না পুস্তকে লেখা? জনগণ যে রাষ্ট্রের মালিক, জনগণ যে সকল ক্ষমতার উৎস, এটা কি সংস্কার দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন? এটা নির্ধারণ করতে হলে কি লাগবে? এই যে আপনারা কয়দিন আগে রাওয়া ক্লাবে নির্বাচন করলেন, সেখানে 2টা প্যানেল ছিল, ভোট দিচ্ছেন, সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন পদে সবাই নির্বাচিত হয়েছে। এই জনগণ সকল ক্ষমতার উৎস তখন হয় যখন একটা নির্বাচন হয়, তখন প্রার্থীরা যায় জনগণের দ্বারস্থ হতো, জনগণকে মূল্যায়ন করে, জনগণের কাছে ভোট ভিক্ষা করে। তখনই মনে হয় জনগণ মনে করে যে আমি রাষ্ট্রের মালিক, না হলে আমার কাছে কেন আসছে। তখনই জনগণ এনজয় করে নাগরিক হিসেবে সে যে সকল ক্ষমতার উৎস, এটা এনজয় করে। তা আপনি সংস্কারের কথা বলবেন, নির্বাচনের কথা বলবেন, আবার বলবেন সৎ এবং সুষম দেহের লোকদেরকে বেছে নেয়। আপনি যদি পয়সা ছাড়া কোনো পুলিশ সদস্য নেন, প্রতিটা থানায়, ঢাকা শহরে এত ঝামেলা হচ্ছে, প্রতিটা থানায় 100 জন করে পুলিশ নেন ওই এলাকার। দেখেন আপা, ওনার দেশের সমস্যার সমাধান করতে পারেন না। মণিপুর নিয়ে বিপদে আছে, মণিপুর নিয়ে কি বিপদে আছে, আমাদের নিয়ে লাফালাফি করতেছে। আর চায়না যদি একটুখানি মানে সীমান্ত এলাকায় প্যারেড করে, লাইফ রাইট প্যারেড করে যদি সীমান্ত এলাকায়, আমি তো মনে করি কিছু করার নাই। হবে ক্ষমতা থেকে ঘোষণা দেবেন, তাহলে তো আপনি এক পক্ষ হয়ে গেলেন। সুতরাং ওনারা যে রাজনীতি করবেন, এটা তাকে পদত্যাগ করেই বলতে হবে। ক্ষমতা থেকে বলবেন, তারপরে তো খাবেন, এটা খুব দুঃখজনক। এনারা বৈষম্য বলে যে কাজ করে, গণতন্ত্র চর্চার মধ্যে কাম্য না। আসলে বিএনপি রাজনীতি থেকে অনেক দূরে, 15 বছর বাইরে, 16 বছর বাইরে ছিল। সুতরাং রাজনীতি স্পিডের দল, নির্বাচন প্রত্যাশী হওয়ার কথা, বা সরকার যদি এরকম বহুত্ববাদ, জিয়াবাদ বাতিল করার চিন্তা চেতনা নিয়ে কথাবার্তা বলে, আসলে দুঃখ লাগে। ওনারা সংস্কার করবেন জনগণের সাথে। ওনারা কেন রেসকোর্স ময়দানে বসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে কথা বলেন না? দেখেন, আমি এই সেনাবাহিনীর সংস্কার নিয়ে গিয়েছিলাম, আমার এনআইডি নাম্বার, নাম, ঠিকানা সব দিয়ে তারপরে আমার কথা বলতে হয়েছে। কেন? আপনার জনগণের কত সংস্কার করবেন, জনগণ কাতারে এসে কথা বলেন। আপনার সংস্কার টিমে কেন রাজনীতিবিদরা নাই? আপনারা একসাথে বসে আলোচনা করেন, সমস্যা মিটে যায়, আজকে বিতর্ক থাকে না। বহুত্ববাদ কেন আসবে? কেন আমরা কথা বলবো? ওনাদের টিমে কেন রাজনীতিবিদের লোক নাই? একজন ধর্মীয় নেতা রাখেন, একজন ইসকনের লোক রাখেন, একজন আপনি আমাদের জামাত ইসলামের লোক, সব ধরনের লোক রাখেন, বিএনপির লোক রাখেন, সমস্যা কোথায়? আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আর কেন আপনাকে ওই সংসদ ভবনে যায় কথা বলতে হবে? কেন রেসকোর্স ময়দানে বসে আপনি সংস্কার করতেছেন না, প্রকাশ্যে করতেছেন না? কেন জেলায় জেলায় যাচ্ছেন না, বিভাগে যাচ্ছেন না? জনগণের সাথে কথা বলেন, জনগণ কি চাই জানেন। আবার সংবিধান তো বললাম, পোশাক দিয়ে কি আপনি চরিত্র পরিবর্তন করতে পারবেন? কোনোদিন না। কোন পুলিশ এই আওয়ামী লীগ সময় সুপারিশ তো নিছেই, তারপরও 5-10 লাখ টাকা ছাড়া কোনো পুলিশ ঢুকতে পারছে? যে লোক ঢুকে পুলিশে এত টাকা দিয়ে, তার তো টাকা উপার্জন করতে হবে। সে সৎ থাকবে কিভাবে? আমি তো কোনো সিদ্ধান্ত পাই না। আগে আমার ওই পরিবেশ সৃষ্টি করতে হবে, আপনাদের যেভাবে সেনাবাহিনীতে নেই, যে তাকে কোনো রকম ঘুষ ছাড়াই ঢুকতে হবে। আমি জানি না গত 4-5 বছর কি হয়েছে, বাট আমাদের সেনা অফিসাররা যারা নেয়, তারা জুনিয়র অফিসার, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, তারা অন্তত খারাপ হয় নাই। সৎ এবং সুষম দেহের লোকদেরকে বেছে নেয়। আপনি যদি পয়সা ছাড়া কোনো পুলিশ সদস্য নেন, প্রতিটা থানায়, ঢাকা শহরে এত ঝামেলা হচ্ছে, প্রতিটা থানায় 100 জন করে পুলিশ নেন ওই এলাকার। ধরেন এই নাখালপাড়া আপনি ছিলেন আপা, বা আপনার নাখালপাড়া যদি থানার এলাকার যদি 100 লোক নেওয়া হয়, নাখালপাড়া স্কুল থেকে পাস করছে, আমি তো মনে করি কোনো সমস্যা ওই এলাকায় হবে না, কোনো ওই সুযোগ কাজ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছেন না সমস্যা সমাধান হোক। এখন গোপালগঞ্জ লোক চাকরি করে, সমস্যা তো হবেই, সে টাকা দিয়ে ঢুকছে, টাকা উঠাইতে হবে। সুতরাং টাকা মুক্ত প্রবেশ করতে হবে। একইভাবে নির্বাচনে ওই নমিনেশন টাকা দিয়ে কিনা ইনভেস্ট করলো, পরে আবার যায় সেই এলাকা থেকে টাকা উঠাইলো, এটাও কাম্য না। এই সংস্কার সব করতে হবে, আর সংস্কার করতে হবে জনগণকে নিয়ে। আর যেটা বলেন সীমান্ত, যত বেশি ভারত ঝামেলা করবে সীমান্তে, আমরা তত বেশি ঐক্য হব। পলাশ ব্যাপারটা বলছে ভালো।
আর এই আমার মনে হয় সরকারের উচিত এই সুযোগে একটা নিরাপত্তা চুক্তি বা যে কোনো একটা চুক্তির বলয়ের মধ্যে চলে আসা। নেটোর মতো আমরা, পাকিস্তান আছে, চায়না আছে, আমাদের কমন এনিমি, আমরা জানি এটা স্বীকৃত এনিমি। এখন আর পরিষ্কার ভারত আমাদের একমাত্র শত্রু, আমার ভবিষ্যতের শত্রু, পূর্বে তো ছিলই। একসময় আমাদের নেতারা বলছেন সম্পর্ক, এখন সেটাও নাই। এই শত্রু থেকে বের হওয়ার জন্য আমরা চুক্তি দিতে যাওয়া উচিত। আমার দেশে আইএসএ আসবে না সিআইএ আসবে, এটা আমাদের ব্যাপার। আমি কার থেকে অস্ত্র কিনবো না কিনবো, কোথায় আমার জাহাজ যাবে না জাহাজ আসবে, এটা আমাদের ব্যাপার। জয়শঙ্করকে আমাদের ব্যাপার নিয়ে কথা বলার, আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করতেছে। তাকে এখন আমাদের লিখতে হবে। আমরা চাই না এই বুড়া বয়সে ভারতের নিয়ে সরাসরি আঘাত করি কোন ব্যক্তিকে। আমার মনে হয় সময় হয়েছে আমাদের সবার এই জয়শঙ্কর পদার্থের বিরুদ্ধে কথা বলা। আমার মনে হয় আমাদের সেনাবাহিনী চরম শক্তিশালী সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের জন্য আমার জেনারেল অনুপ কুমার চাকমাকে দিচ্ছে, আমি খুব ভালো জানি, স্যার খুব ভালো। আর ভারতের 7 সিস্টারের জন্য মানে একজন রিটায়ার্ড জেনারেল দিচ্ছেন সেনাপ্রধান। বাট ওনারা দেখেন আপা, ওনার দেশের সমস্যার সমাধান করতে পারেন না। মণিপুর নিয়ে বিপদে আছে, মণিপুর নিয়ে কি বিপদে আছে, আমাদের নিয়ে লাফালাফি করতেছে। আর চায়না যদি একটুখানি মানে সীমান্ত এলাকায় প্যারেড করে, লাইফ রাইট প্যারেড করে যদি সীমান্ত এলাকায়, আমি তো মনে করি কিছু করার নাই। তারপর আমি আমার সবার সাথে বলি আপা, পাকিস্তানের উচিত আমাদের সাথে এই দুই পাক্ষিক সম্পর্কটা বাড়ায় দেওয়া। তারা যদি শুধুমাত্র এদেশ ওদেশ পাসপোর্ট ভিসা না, এনআইডি দিয়ে যাওয়া আসা করবে, সমস্যা কোথায়? ইউরোপে তো চলে, ইউরোপে এক দেশ থেকে এক দেশে যাওয়া যায়, কোনো পাসপোর্ট ভিসা লাগে না। আমি পাকিস্তান যাবো আমার এনআইডি দিয়া, পাকিস্তান শুধু এই ঘোষণা দিলেই বলা যায় পাসপোর্ট লাগে, ভিসা লাগে না। পাসপোর্ট মানে আমাদের তো এনআইডি দিয়ে আমরা আইডেন্টিফিকেশন যে আমি এই আমার দেশের লোক, আমি তা দিয়ে আমি যাবো। আর এইটাই হাসিন ভাই তার থেকে আগে খুব জরুরি দরকার হলো ডাইরেক্ট ফ্লাইট চালু করাটা খুব জরুরি। আমি মনে করি ভারতের জন্য মানে পাগল হয়ে যাবে। তারপরে আমরা মনে করি আমরা অনেক কিছু করতে পারি। এখন আমাদের ভারত ভাই দুটো বিষয় সম্প্রতি যেটা ঘটেছে, আইএসআই সদস্য হয়ে এসেছে বাংলাদেশে, এটা একটা মানে আমরা কিন্তু কোনো পত্রিকায় ছবি টবি দেখি নাই, এটা একটি বিষয়। আর ওই যে বোমার বিষয়টি, বিমানে বোমার বিষয়টি যে উঠেছিল পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এসেছে, এগুলোর আসলে কোনো ভিত্তি আছে কিনা? আপা হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানেন না, সম্পূর্ণ দুইটাই ভুয়া। আমার গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে, দুইটা বিষয় ভুয়া। আমরা অনেকদিন এই অবস্থায়, অনেকদিন ওই জেএমবির পরে আমরা তেমন একটা ফেস করি নাই, তার জন্য একটু পাজেল ছিলাম। পাকিস্তানি লোক আসবে, অসুবিধা কোথায়? ভারতের দোবেল যে প্লেন নিয়ে চলে আসতেন, তারপর যাওয়ার সময় ইলিশ মাছ নিয়ে যাইতেন, আমরা তো কেউ কোনো কথা বলি নাই। তো ওদের আমার ব্যাপার নাক গলাবে কেন? খালি ইলিশ মাছ ভাই বলে মানে লজ্জা, আমাদের লজ্জা। আমাদের নিজের যে একটা জাতি যুদ্ধ করে আমরা ভুলে যাই। আমরা কত লোক চিন্তা করেন খালি আপা, ঘরের ক্যান্টনমেন্টের ভিতরে খালেদা জিয়া, দুইটা বাচ্চা, আমাদের সমাজ একটু উনি বয়সে ছোট, সময় রেখে উনি বিপ্লব করছেন, ম্যাডামের সাথে আলোচনা করেন নাই। উনি অধিনাংশে সবাইকে মারছেন 26 মাস রাতে, এবং কত বড় সাহসের ব্যাপার। আর সেই নেতাকে আমরা কোথায় নিয়ে গেছি, সেই পরিবারকে কোথায় নিয়েছি, আমাদের জন্য লজ্জা। এই বিপ্লব আমরা কত বড় ভয়ানক বিপ্লব, ওই 1857 সালে সিপাহী বিপ্লব, আর আমাদের এই 71 বিপ্লব, রাত দিন ডিফারেন্স। ভারত তো রক্ত দিয়ে স্বাধীন করে নাই, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। আমাদের সাথে ফাইজলামি করলে ভারত বিপদে পড়বে। আমি মনে করি এই বোমা টোমা বাটপারি চলবে না ভাই। ছোট্ট একটা খবর আপনারা শোনাই, তাহলে আলোচনাটা আপনি ভালো করতে পারবেন। এই যে এখন একটা খবর, আপডেট খবর আসছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ঘাটতির কারণে ভারতের অর্থনীতিতে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন আপনি আলোচনা করেন, 40 বিলিয়ন ডলার 5 মাসে, $40 বিলিয়ন। আপা আমরা শুধু খালি পাকিস্তানে যাওয়া আসা করি, বিমান ডাইরেক্ট হোক, দেখবেন যে ওরা মানে 40 বিলিয়ন তো মানে আমি কি বুঝাবো, ওরা মানে মানে কতটা আতঙ্কগ্রস্ত জাতি ভারত, আমি চিন্তা করতে পারবেন না।
সুতরাং আমরা ভয় পার, আমরা আশাবাদী, আমরা দাঁড়ায় যাব ইনশাল্লাহ। এই ফ্যাসিস্ট আসবে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাব। শুধু টাকা পাচারটা বন্ধ করি, একে অপরকে ভালোবাসি, ঐক্য থাকি, ইনশাল্লাহ ঐক্য থাকবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ছাত্ররা যদি রাজনীতি করে ক্ষমতা থেকে ঘোষণা দিতে পারবে না, এবং ঘোষণা দেওয়ার আগে তাদের নামতে হবে, তারপরে ঘোষণা দিতে হবে। ক্ষমতা থেকে ঘোষণা দেবেন তাহলে তো আপনি এক পক্ষ হয়ে গেলেন। সুতরাং ওনারা যদি রাজনীতি করবেন এটা তাকে পদত্যাগ করেই বলতে হবে। ক্ষমতা থেকে বলবেন তারপরে তো উঠাবেন, এটা খুব দুঃখজনক। এনারা বৈষম্য বলে যে কাজ করে, গণতন্ত্র চর্চার মধ্যে কাম্য না। ওনারা রাজনীতি করার অধিকার রাখেন, বাট সেটা পদত্যাগ করেন, তারপরে বলেন আমি রাজনীতি করব। এটা আমি আসলে মানবো না, ছাত্রদের কাছ থেকে এটা আশা করা যায় না। তারপরে আমাদের দরকার হলো যাই কিছু করি আপা, দেশটা তো আমাদের, দিন শেষে দেশটা আমাদের, আমরা শান্তিতে থাকতে চাই। একবারেতে আওয়ামী লীগ থাকবে, বিএনপি, আওয়ামী লীগ না, দুঃখিত এই নামটাই উচ্চারণ করতে চাই না, অভিশপ্ত লীগ, এর জন্ম হোক আমি তাই চাই না। অন্য যারা রাজনীতি আছে, বাম হোক ডান হোক, সবাই মিলে একবার থাকতে পারে, অসুবিধা কোথায়? আমাদের চেতনা থাকবে চাঁদা মুক্ত, সবার জন্য কল্যাণ, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করব। আমরা আপনি শাহিনুর ভাই, রিভোল্ট বলে যে হাসিনুর ভাই, আপনি ওনাকে শাহিনুর হাসিনুর ভাই শুনেন, হাসিনুর ভাই দেখেন, না 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 হাসিনুর ভাই একটা প্রশ্ন আমি আপনার 1 মিনিট, এমনও সময় আসবে পলাশ ভাই, ভারত বলবে, মানে পশ্চিম বাংলা বলবে, ত্রিপুরা বলবে আমাদেরকে সাথে নেন, আমরা পারতেছি না দিল্লির সাথে। আমরা সেদিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন কতটা বিভ্রান্ত। কিছুই হয়নি মানে স্বাভাবিক একটা রাত্র কেটেছে বা দিন কেটেছে, যে স্বাভাবিক রাত্র বা দিনটাকেও অস্বাভাবিক করে তুলেছে আওয়ামী লীগের গুজব লীগরা। এজন্য দেশের মানুষের সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তারা ষড়যন্ত্র করবে, তারা চক্রান্ত করবে, সেই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। বিএনপিকে দেওয়া যাবে না, সেনাবাহিনী দেওয়া যাবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ যদি কেউ এই আওয়ামী লীগের ফাঁদে পা দেয় তাহলে আমাদের দেশটা কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। আর আওয়ামী লীগের প্রথম কাজই হচ্ছে দেশকে এখন বিপদগ্রস্ত করা, দেশকে ধ্বংস করে দেওয়া। দর্শক, কর্নেল হাসিব ভাইয়ের কথাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।